নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদ জ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠান মানেই সুস্বাস্থ্যের কথা। এই অনুষ্ঠান মানেই ভারতের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আপনার নিজের শরীরকে নিরোগ রাখবেন তার অনুষ্ঠান। এবং আমরা জানি অধীর আগ্রহে আপনারা এই মুহূর্তে টিভির অপর প্রান্তে বসে পড়েছেন এই অনুষ্ঠানের জন্য। আজ আমরা এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব, সচরাচর আমরা খুব একটা এই রোগটির নাম শুনি না। মানে সচরাচরভাবে যে সমস্ত রোগগুলো প্রায় প্রতিনিয়তই আমাদের শুনতে হয়, তার মধ্যে এই রোগটা পরে না বলা যেতে পারে। কিন্তু তাই বলে কি এই রোগটি নেই? ডেফিনেটলি করে আছে, ভীষণভাবেই আছে। আমাদের শরীরে এমন কিছু উপসর্গ থাকে যে উপসর্গগুলো তৈরি হয়, ভাবি এটা এই কারণে হচ্ছে, এটা ওই কারণে হচ্ছে, নিজেরা ভেবে নিই। কিন্তু এই ভেবে নেওয়াটা যে কতটা ক্ষতিকারক হতে পারে বা কতটা ভয়ানক হতে পারে, সেটা যখন আমরা বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায়। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করতে যাব সেই রোগটি অনেকটা সেই রকম। আমি রোগটির সম্পর্কে পরে বলছি। যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, আজও তিনি আমাদের অনুষ্ঠানে রয়েছেন, আজও আমাদের হটসিটে রয়েছেন, আপনাদের সবার প্রিয় তথা বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ কর্ণধার ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। আমরা যে রোগটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই রোগটির নাম পেরিফেরাল নিউরোপ্যাথি। নাম শোনেননি তো অনেকে? কেউ কেউ হয়তো শুনে থাকতে পারে, কিন্তু আমার ধারণা, যদি আমি ভুল হই তাহলে খুব ভুল, অনেকেই হয়তো এই নামটি শোনেননি, পেরিফেরাল নিউরোপ্যাথি। এবার প্রশ্ন হচ্ছে যে এই রোগটা কী, এর উপসর্গই বা কী, এর লক্ষণ কী, তাই তো? আপনার শরীরে সেই ধরনের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিচ্ছে না তো? আপনি কি জানেন যে আপনি পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত নন? জানব। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো যে এই নামটি খুব একটা সচরাচর শোনা যায় না, পেরিফেরাল নিউরোপ্যাথি। নর্মালি আমরা ডায়াবেটিস বা অন্যান্য যে সমস্ত রোগগুলো শুনি, সেই চলমান নামগুলোর মধ্যেই নামটি পড়ছে না। আমিও প্রথমে এই নামটি শুনে একটু হকচকিয়ে গিয়েছিলাম যে এ আবার কী রোগ রে বাবা। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথিটা কি, আগে প্রথমে একটু জানতে চাইবো যে এটা কি রোগ। দেখুন, আমরা এখানে অনেক ধরনের ফোন কলস পাই যে ডক্টরবাবু আমার নার্ভের সমস্যা। তো আমরা যখন শুনি যে নার্ভের সমস্যা, কিন্তু আমরা জানতে চাই কী ধরনের নার্ভের সমস্যা। কেন কি দুটো নার্ভের সমস্যা বা দুটো নার্ভাস সিস্টেম আমরা জানি, যেটা হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল নার্ভগুলো যেটা রয়েছে, আমাদের স্পাইনাল কর্ডগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর বাইরে যে নার্ভগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেখানে কিন্তু আমরা দেখি যেখানে সেন্সেশন, অটোনমিক যে কাজগুলো আমাদের হয়, মানে ব্রেনে এক পার্ট থেকে আরেক পার্ট পর্যন্ত যেখানে মেসেজগুলো যাওয়া আসা রিসিভ করা। ধরুন আমাদের হাতে একটা মশা কামড়ালো, সেই মশা কামড়ালো, তার মেসেজটা কিন্তু আমার ব্রেনে যাবে, সেটা কিন্তু একটা পেরিফেরাল নার্ভ কিন্তু নিয়ে যাবে। আমার হাতে গরম কিছু পড়ে গেল, সেই সেন্সেশনটা কিন্তু একটা পেরিফেরাল নার্ভটা সেই সেন্সেশন আমার ব্রেন পর্যন্ত ব্রেনে নিয়ে যাবে, যে ইনফরমেশন নিয়ে যাবে। ওখান থেকে আবার ইনফরমেশন যেটা আসবে সেই নার্ভ মারফতে আসবে আমার কী করা উচিত। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের দুটো সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম, যেই নার্ভগুলো মূলত আমাদের ব্রেইনকে মেসেজ দেয় তোমার শরীরের কোথায় কি হচ্ছে বাপু, সেটা বোঝার ক্ষমতা যে নার্ভগুলোর মাধ্যম দিয়ে তৈরি হয় বা ব্রেন বুঝতে পারে, সেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে পারি। এই নার্ভাস সিস্টেমের সমস্যাকেই কি পেরিফেরাল নিউরোপ্যাথি বলছে? দেখুন, বেসিক্যালি আমাদের যখন নার্ভের বাইরে যখন কোনো সমস্যা হয় আমাদের, তো আমরা বলি এটা আমাদের পেরিফেরাল নার্ভগুলো এফেক্টেড হচ্ছে। আচ্ছা। আর যখন আমাদের ব্রেইন বা স্পাইনাল কর্ডের ভিতরে যখন কোনো সমস্যা হয়, তখন আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা হয়। যেমন স্ট্রোক হয়, এক্সাম্পল তো আমরা বলছি, যেটা স্ট্রোক হয়ে যায় আমাদের, বা আমাদের মেনিনজাইটিস বলে একটা সমস্যা হয়ে যায়, এটা আমাদের কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা। বা পার্কিনসন রোগ, এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা। আর আমরা যখন পেরিফেরাল নার্ভ বলছি, তো যেমন ডায়াবেটিস থেকে আমাদের যে নিউরোপ্যাথিগুলো হয়, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভগুলো এফেক্ট হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো অন্য একটা রোগ দিয়ে আমি এই রোগটাকে একটু বোঝার চেষ্টা করছি যে ধরুন এই ধরনের রোগ যদি কারোর হয়,
তাহলে কি কি লক্ষণ হতে পারে যেখান থেকে আমি অনুমান করতে পারি যেটা আমার ওই পেরিফেরাল নিউরোপ্যাথির দিকে যাচ্ছে? রাইট, যেমন আমরা দেখি যে আমি যেটা যখন বললাম সেন্সেশন, তাহলে নামনেস মানে অবশ ভাব, আচ্ছা, এটা ঝিনঝিন ভাব, ঝিনঝিন অবশ ভাব, আচ্ছা। অবশ ভাব, বা আমাদের মাসেলসে আমরা দেখি আমাদের মাসেলসগুলো ক্ষয় হচ্ছে। আচ্ছা আমরা দেখলাম আমাদের পা একটা সলিড আছে কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অনেক নার্ভের পেশেন্টের সমস্যা থাকে। পেশেন্ট নিজে ব্যালেন্স রাখতে পারছে না, পেশেন্টের সবসময় একটা ব্যথা ফিল করছে, নিউরোপ্যাথিক পেইন যেটা বলা হয়, নার্ভের জন্য সেই পেইনটা হচ্ছে। তার সঙ্গে তার হার্টবিটের সমস্যা হতে পারে, তার ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েশন হতে পারে, তার প্রচুর সোয়েটিং হতে পারে, বা কম সোয়েটিং হচ্ছে বা প্রচুর সোয়েটিং হচ্ছে পেশেন্টের। এই সমস্যাগুলো পেশেন্ট দেখতে পারে। ডাইজেশনের সমস্যা পেশেন্ট দেখতে পারে। এই সিমটমসগুলো বেসিক্যালি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই লক্ষণগুলো আমরা দেখি। এবার ধরুন এই যে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন, এইগুলো আবার অন্যান্য অনেকগুলো রোগের সঙ্গে কমন হচ্ছে, যেমন ধরুন এই যে ঝিনঝিন বা অসাড় হয়ে যাওয়া ব্যাপারটা, এরকম স্ট্রোকের ক্ষেত্রেও আমরা বলে থাকি যে ডান দিকে একটা ঝিনঝিন ঝিনঝিন ভাব হতে পারে, বাঁ দিকে এবং একটা অন্যরকম ফিলিংস তৈরি হতে পারে। ব্যথা, সেটা অনেক রকমের ব্যথা এর মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর কারণটা কি, মানে এই রোগটা হওয়ার পেছনে কারণটা কোথায় থাকে? দেখুন, কারণ সবথেকে প্রথম কারণ যেটা এক্সাম্পল দেবো আমি, ডায়াবেটিস। ডায়াবেটিস একটা মানুষের যখন দীর্ঘদিন ডায়াবেটিস হয়ে যায় তখন আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্সেস থাকে। তো ডায়াবেটিস থেকেই পেরিফেরাল নার্ভগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায় লং টার্ম যাদের ডায়াবেটিস থাকে। আচ্ছা, অটোনমিক অনেক এমন রোগ রয়েছে যার জন্য কিন্তু আমাদের শরীরে যে আমাদের বাঁচানোর রোগ রয়েছে সেই কিন্তু আমাকে শেষ করছে। তো সেখানে রুমেটয়েড আর্থ্রাইটিস বলে একটা রোগ হতে পারে আমাদের, আচ্ছা, বলে জিবি সিনড্রোম বলে একটা সমস্যা আমাদের হতে পারে। তারপর হচ্ছে কিছু ইনফেকশন আছে, যেমন HIV হতে পারে, তার জন্য কিন্তু আমার নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। লেপ্রোসি বলে একটা সমস্যা আছে, সেখানে তার জন্য কিন্তু আমার নার্ভগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, ট্রমা রয়েছে, ইনজুরি রয়েছে, মানে আঘাত লেগে গেছে, সেখান থেকে আমার কিন্তু এই নিউরোপ্যাথির সমস্যা চলে আসতে পারে আমার। আর ধরুন আমাদের একটা স্পাইনে বা ব্রেনে এমন জায়গা কিছু টিউমার হয়ে গেছে, তার অপারেশন করতে গেলে আমাদের বা তার টিউমারের প্রেশারের জন্য আমার সেই সেন্টারটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেখান থেকে আমাদের এই সমস্যাটা চলে আসতে পারে। ভিটামিনের অভাব, ভিটামিন B1, B6, B12 আমরা দেখি যাদের অভাব থাকে তাদের কিন্তু এইরকমই সিমটমস কিন্তু সে দেখতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কারণটা ধরা, যে একটা মানুষের নার্ভের সমস্যা কেন হচ্ছে, কী কারণের জন্য হচ্ছে। কারণ নার্ভের সমস্যা আমরা ফোন কল যখন পাই, আমরা যখন পেশেন্ট বলে নার্ভের সমস্যা হচ্ছে, কিন্তু তার পিছনে কারণটা আমাদেরকে জানতে হয় যে কী ধরনের জন্য তার পেশেন্টের একটা নার্ভের সমস্যা দেখতে পাচ্ছে। তার আলটিমেটলি অনেক কিছু ইনভেস্টিগেশন রয়েছে, অনেক কিছু ক্লিনিক্যাল সিমটমস রয়েছে, যার মারফত আমরা বলতে পারি যে এই কারণের জন্য আপনার নার্ভের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আপনি একেবারে শুরুতে বললেন যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা সেই নার্ভাস সিস্টেম যে নার্ভসগুলো আমাদের ব্রেনকে মেসেজ পাঠাচ্ছে যে তোমার শরীরের কোথায় কী হচ্ছে, কোথাও একটা মশা কামড়াচ্ছে, আমি সাথে সাথে সেখানটায় গিয়ে মারছি, এই কারণে যে আমার ব্রেন মেসেজ দিচ্ছে হাতকে যে তুমি ওখানটায় মারো। এইবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এটা কি তাহলে হতে পারে যে ধরুন এই রোগে কেউ আক্রান্ত, সেই রোগীকে মশা কামড়াচ্ছে, সে টেরি পাচ্ছে না, বা সে জোরে একটা আঘাত পেলো, সে টেরি পেলো না আঘাত পেয়েছে, এটা কি হতে পারে? মানে যদি মেসেজটা না যায় তাহলে কি করে জানবেন? দেখুন, আপনার নার্ভ যখন অনেক ড্যামেজ হয়ে যাবে তো এটাই হবে, আলটিমেটলি আপনার সেন্সেশনই আপনি পাবেন না। আপনি চেষ্টা করবেন কোনো জিনিসকে ধরতে, কিন্তু আপনি ধরতে পারবেন। মানে অনেকটা ঝিঝি ধরার পরে যেরকম আমাদের হাত হয়ে যায় আর কি, আমরা যেটাকে বলি আর কি, কিছু ধরেছি আমরা বুঝতে অনুভবই করতে পারি। রাইট, কেন কি আপনার একটা নার্ভ কন্টিনিউয়াসলি ড্যামেজ হচ্ছে, আপনি তাকে উপর লক্ষ্য করলেন না, প্রপার চিকিৎসা করলেন না, তার পার্মানেন্ট ড্যামেজ হলো। আবার পার্মানেন্ট ড্যামেজ এটাই হবে যে আপনি কোনো সেন্সেশনই পাবেন না, বা আপনি সেই স্ট্রেংথ পাবেন না। আপনি যে কোঅর্ডিনেশনগুলো করছেন, এই হাতগুলো আমার যে কোঅর্ডিনেশন করছে, এই পাগুলো আমার কোঅর্ডিনেশন করছে, এই যে ইউরিন বা স্টুল আমি ধরে রাখতে পারছি, এই সে ক্ষমতাগুলো তো আমি হারিয়ে ফেলবো। নার্ভের সমস্যাটা এটাই হয় যে এই ক্ষমতাগুলো আমরা হারিয়ে ফেলবো, উঠে যে হাঁটবো সেই ক্ষমতাগুলো আমি হারিয়ে ফেলবো, আমার পায়ে যে স্টেপগুলো ফেলছি ফুট ড্রপ হয়ে যাবে সেই ক্ষমতাগুলো আমি হারিয়ে ফেলবো। নার্ভের সমস্যা এটাই হয় যে নার্ভের সমস্যাকে আমরা ইগনোর করতে পারি না বা ক্যাজুয়ালভাবে নিতে পারি না। এবং এটা বোধহয় অনেক বেশি সিরিয়াস, অন্যান্য যে কোনো অন্যগুলো সিরিয়াস, কিন্তু এটা মনে হচ্ছে আরও বেশি সিরিয়াস, তার কারণ এই টোটাল সিস্টেমটাকে বিগড়ে দিচ্ছে। অবশ্যই, অবশ্যই, কেন আমাদের যে শরীরে যে নার্ভগুলো রয়েছে খুব সরু সরু নার্ভগুলো রয়েছে, আর নার্ভ একবার ড্যামেজ হবে তাকে আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না।
সেই জন্য যে নার্ভগুলো যখন সমস্যা আমরা দেখতে পারি তাকে যত তাড়াতাড়ি হোক তাকে আমাদেরকে রিজলভ করা উচিত। অনেক সময় আমি যেটা ভিটামিন B1 B6 B12 যে উদাহরণ এক্সাম্পলটা দিলাম, অনেক সময় এই ছোটো সমস্যার জন্যও কিন্তু আমাদের সমস্যা আসতে পারে, কিন্তু আমরা চিন্তা করে ফেলি যে অনেক কিছু প্রবলেমের জন্য আমার এই প্রবলেমটা হয়েছে, কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে তাকে আপনি ঠিকঠাক খানপান বা অনেক কিছু এমনি সাপ্লিমেন্ট পাওয়া যায়, তার বেসিস আপনি খেলে এই নার্ভের সমস্যাও কিন্তু ঠিক হয়ে যেতে পারে। আমি কিভাবে ঠিক হবে সেটা আসবো, কিন্তু আপনি যে কারণগুলো বলছিলেন, যে যেখানে ডায়াবেটিসের কারণ বললেন, কোনো আঘাত পাওয়ার কারণ থাকতে পারে সেটা আপনি বললেন। আচ্ছা, কোনো একজন ব্যক্তি যদি লাগাতার মদ্যপান করেন বা কোনো নেশা করেন, তাহলে তার কি নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব পড়তে পারে? খুব ভালো প্রশ্ন, এই পয়েন্টটা আমার মিস হলো যে অ্যালকোহল অ্যাবিউজ যাকে বলা হয়, যারা প্রচুর মাত্রা অ্যালকোহল খায় তাদের কিন্তু এই পারিফেরাল নার্ভাস সিস্টেমে সমস্যা আসতে পারে। আচ্ছা, তাদেরও আসতে পারে? শিওর আসবে, কেন কি আপনি কন্টিনিউয়াসলি ওভারডোজে যখন আপনি নিচ্ছেন সে আলটিমেটলি আপনার নার্ভের ফাইবারগুলোকে ড্যামেজ করবে। ওয়াও! তারপরে আপনারা বুঝতে পারছেন, যারা আপনার টিভির অপর প্রান্তে রয়েছেন, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, প্যারিফেরাল নিউরোপ্যাথি, এটা কিন্তু যে সে রোগ নয়, বরং এমন একটা আনকমন রোগ যা খুব সন্তর্পণে আপনার শরীরে বাসা বাঁধতে পারে, এবং সে যদি একবার বাসা বাঁধে তাহলে আপনার টোটাল নার্ভাস সিস্টেমটাকে বিগড়ে দিতে পারে। আপনার পুরো যে মানে সেন্সেশন যে বিষয়টা, সেটাই চলে যেতে পারে। অর্থাৎ ওই যে একটু আগে বললেন যে মশা কামড়াচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না, অন্য লোক বলছে এই তোর গালে মশা বসে আছে, তুই টের পাচ্ছিস না? তো বললো, ও তাই নাকি? আপনি হয়তো তখন তোয়াক্কা করলেন না, এটা হতে পারে, কিন্তু এটা যদি বারবার হয় তাহলে কিন্তু আপনার নার্ভের সমস্যা হচ্ছে। আপনার হাত পা মাঝে মধ্যেই ঝিনঝিন 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 করছে, সঠিকভাবে আপনি চলতে গিয়ে একটু দুলে উঠছেন। এ ধরনের সমস্যা যদি ফিল করে থাকেন তাহলে ভাবছেন হয়তো এই কালকে না একটু ঘুমটা ঠিক হয়নি, তার জন্য বোধহয় হচ্ছে, কিন্তু ওটা একদিন হতে পারে। কিন্তু মাঝে মধ্যেই যদি হয় তাহলে দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভীষণভাবেই জরুরি। তার কারণ এটা বেড়ে গেলে তখন কিন্তু মারাত্মক। যেটা আপনি বললেন যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের এই সমস্যাটা হওয়ার প্রবণতা অনেক বেশি হয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ডায়াবেটিস আমরা জানি যে অন্য অনেক রোগকে ডেকে নিয়ে আসে, এটা তার মধ্যে একটি রোগ রয়েছে যাকে সে ডেকে নিয়ে আসছে। রাইট, কেন কি আমাদের যে পেরিফেরাল নার্ভ রয়েছে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি ডায়াবেটিস তার ফাইবার্সগুলোকে ড্যামেজ করছে, সেখান থেকে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি একটা সমস্যা চলে আসছে। আমরা এই বিষয়ে আরও আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা দত্ত। হ্যাঁ, কে বলছেন? শর্মিষ্ঠা দি, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। বলছি কোমরে একটা পেন হচ্ছে বেশ কয়েক মাস ধরে, যেটা সারাদিন থাকছে না, কিন্তু শোয়ার পর পেনটা ফিল হচ্ছে। আচ্ছা, কোনো শক্ত কিছুতে শুলে তখন সেটা আরাম দিচ্ছে, কিন্তু যখন কোনো নরম জায়গায় শুচ্ছি তখন মানে পেনটা হচ্ছে কোমরে। আর আমি বুঝতে পারছি যে ওটাতে ব্যথাটা বাড়ছে। এটা শুলেই ব্যথাটা হচ্ছে? হ্যাঁ, সারাদিনে কোনো সমস্যা নেই। মানে শুলে কি মানে যে কোনোভাবে শুলেই হচ্ছে, নাকি কোনো একটা পার্টিকুলার পোর্শনে শুলে হচ্ছে? সোজা হয়ে টান হয়ে শুলে বরঞ্চ আরাম লাগছে যখন আমি কোনো শক্ত কিছুর ওপর শুচ্ছি, মাটিতে শুচ্ছি তখন। কিন্তু যখনই বিছানায় শুচ্ছি বা নরম জায়গায় শুচ্ছি তখন সেটা পেনটা হচ্ছে, মানে তখন আমি যেভাবেই শুই না কেন ব্যথা হচ্ছে। এটা কোমরের একটা সাইডেই হচ্ছে। আমার 29। 29? এই কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? এটাই বেশ কমাস হলোই হচ্ছে। আচ্ছা, এমনি কোনো ভারী কাজ করেন? না, ভারী কাজ বলতে ওই অফিস যাতায়াতে ট্রাভেল করতে। ওকে, অফিসে কত ঘন্টা বসে থাকেন? অফিসে তো 8 ঘন্টা তো রেগুলার। বাস, মানে বসে কাজ করেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি একভাবে বসে কাজ করা। দেখুন, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রবলেম যেটা রয়েছে, আপনি আস্তে আস্তে স্পন্ডাইলিসিস পেশেন্ট হয়ে যাচ্ছেন, কেন আপনি 8 ঘন্টা অফিসে কাজ করেন, কন্টিনিউয়াসলি বসে কাজ করেন, এই জন্য আপনার যে লাম্বার স্পাইন রয়েছে সেটা এফেক্টেড হয়ে যাচ্ছে। 29 বছর মাত্র বয়স রয়েছে আপনার। এখন থেকে আপনাকে অ্যালার্ট হতে হবে, এখন থেকে নিজেকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যেখানেই কাজ করুন
আধ ঘন্টা 1 ঘন্টা বসা পরে কিন্তু আপনাকে উঠে ওই জায়গায় কিন্তু আপনার বডিটাকে ফ্রি করতে হবে, কিছু হালকা মানে মানে বডি জায়গায় এক্সারসাইজ কিছু বলা হয় সেখানে আপনাকে করে নিতে হবে। কন্টিনিউয়াসলি বসে কাজ করা খুবই ডেঞ্জারাস। স্মোকিং তুলনায় কিন্তু আজকে মানুষকে বলা হচ্ছে যারা অফিসে বসে কন্টিনিউয়াসলি 5 ঘন্টা 6 ঘন্টা একটাই টেবলে বসে যারা কন্টিনিউয়াসলি ল্যাপটপের সঙ্গে কাজ করছে তাদের জন্য কিন্তু প্রচুর ডেঞ্জারাস, তাদের হেলথের জন্য প্রচুর ডেঞ্জারাস। তো এই জন্য এই সময় কিন্তু আপনাকে অ্যালার্ট হওয়া উচিত। সমস্যাটা জাস্ট আরাইজ হচ্ছে, এখন থেকে নিজেকে একটু অ্যালার্ট করুন, এক্সারসাইজ করুন, আর যেটা বললাম বসে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করবেন না। সময় থাকলে একবার যোগাযোগ করবেন, কিছু মেডিকেশন দেবো, সেটা ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যতদিন জব করবেন কন্টিনিউয়াসলি বসে কিন্তু কাজ করবেন না। উঠে একটু হাঁটা চলা বা ওখানে চেয়ারের পাশে কোথায় যাওয়ার দরকার নেই, চেয়ারে আশেপাশে একটু হেঁটে নেবেন, একটু বডি ফ্রি করে নেবেন, আবার বসে কাজ করতে পারবেন। কিন্তু কন্টিনিউয়াসলি বসে যখন আপনি কাজ করবেন আস্তে আস্তে কিন্তু আপনি একটা হাড়ের সমস্যা একটা রোগী হয়ে যাবে। পরবর্তী আরেকটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? ঠিক আছে, ঠিক আছে। কে বলছেন? আমি তো হ্যালো। বলছিলাম। হ্যালো হ্যাঁ, কে বলছেন? স্যার, আমি গুয়াহাটি থেকে বলছিলাম, বিশ্বজিৎ চক্রবর্তী বলুন বিশ্বজিৎ বাবু। বলছিলাম যে স্যার মোটামুটি আমি আয়ুর্বেদিক এখানেও করছি। আমি গুয়াহাটি একটু জোরে একটু বলুন। জোরে, সাউন্ডটা একটু জোরে। আমি এখান থেকে আয়ুর্বেদিকই খাচ্ছি, বুঝলেন? হ্যাঁ। আপনাকে এই যে আমি আপনাকে বলি এটা হচ্ছে গিয়ে যে মধুনাশনী। হ্যাঁ। আপনার কি হয়েছে সেটা আগে বলুন। ওই তো সুগারের ব্যাপারে বলছিলাম না ওনাকে। আপনার সুগার রয়েছে? হ্যাঁ স্যার, আচ্ছা, সুগার রয়েছে, আপনি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন? খাচ্ছি আমি। হ্যাঁ, এটা আচ্ছা। জাগরের যেটা আপনার মধু রক্ষক ওইটা খাচ্ছি, 2টা ট্যাবলেট ছিল ওইটাও খাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে কি আমি এলোপ্যাথিকে যাব না। আজকে আমি আপনার দেখলাম আমার টিভিতে, এবং আয়ুর্বেদিক যেহেতু আমি আয়ুর্বেদিক কনসালটেন্ট নিতে চাই। কি বলে? আপনি গুয়াহাটি থেকে বলছেন তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, গুয়াহাটি থেকে বলছি স্যার। গুয়াহাটি থেকে বলছেন, ঠিক আছে। প্রশ্নটা আপনি কি আছে? আর কিছু জিজ্ঞাসা? আপনার প্রশ্ন কি আছে? আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা বলছিলাম যে মানে ওই যে ডায়াবেটিসের ব্যাপারটা আর কি কিভাবে কি করতে লাগবে, মানে আপনি তো এখন যেটা বলছেন যেটা নার্ভের উপরে, নার্ভিং সিস্টেমের উপরে বা এখন আপনার কাছে একটা সাজেশন কি করলে কি হবে। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত? 43 স্যার। হ্যাঁ, 43। না না, আপনার বয়সটা কত? 43 বছর। 43। ওকে, ঠিক আছে, শুনতে থাকুন বিশ্বজিৎ বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। উনি কি বলেছেন মানে? ডায়াবেটিস হয়েছে হ্যাঁ। উনি আয়ুর্বেদ ওষুধ খাচ্ছেন, ওকে। বাট উনি অ্যালোপ্যাথি বা অন্য কোনো দিকে যেতে চান না। হ্যাঁ। যেহেতু আপনাকে পেয়েছেন তাই উনি জিজ্ঞাসা করছেন যে কীভাবে মেনটেন করে ওনাকে চলতে হবে, যাতে এই আমরা যেটা নিয়ে আলোচনা করছি পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিস থেকে ওনার ওইদিকে টার্ন না করে আর কি। দেখুন, এটা কি বলুন তো, খুব কমপ্লিকেটেড একটা সমস্যা। ঠিক আছে, আপনি যে আয়ুর্বেদিক ডক্টরের কাছ থেকে আপনি ওষুধ খাচ্ছেন, আপনি ওনাকে 5 মিনিট সময় দিলে তো উনি আপনাকে বলে দিতে পারবেন। কেন এটা কি 1 মিনিটে আমি ডিটেলিং করতে পারবো না আপনাকে যে আপনি কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত, কী ধরনের খাওয়া দাওয়া আপনার করা উচিত। আর আপনার মানে সময় লাগবে, কেন কি আয়ুর্বেদে যে ডায়েটগুলো হয় বা লাইফস্টাইল হয় এটা কিন্তু দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল সমস্ত জিনিস দেখে করা হয়। আপনি ওনার সঙ্গেই কনসাল্ট করুন। আপনি যখন ওষুধ খাচ্ছেন, ওনার ওষুধে আপনি লাভ পাচ্ছেন, ওনার সঙ্গেই কনসাল্ট করুন, উনি আপনাকে ডিটেল করে দেবেন। আর আপনি যখন ওনার ওষুধ খেয়ে আপনি লাভ পাচ্ছেন না বা ভালো হচ্ছেন না, আপনি আয়ুর্বেদেই থাকতে চাইছেন, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। আপনি একটু বিস্তারে আপনার সঙ্গে কথা বলতে পারবো, আপনার ডিটেলে জানতে পারবো, তাহলে আপনাকে অনেক কিছু অ্যাডভাইস দিতে পারবো। ঠিক আছে? অ্যাবসোলুটলি। এবং এই হেল্পলাইন নাম্বারের প্রসঙ্গে আমি আপনাকে বা আপনাদের সবার জন্য একটু বলে দিচ্ছি যে দেখুন, একেবারে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যেখানে একটা হলুদ বক্সের মধ্যে 2টো ফোন নাম্বার লাল অক্ষরে লেখা রয়েছে। ওপরটি হচ্ছে 9073641643, নিচেরটি হলো 9831068089। এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আপনার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন। ফোন করে আপনি জেনে নিতে পারেন যে আপনার এলাকায় কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, বা আপনার এলাকার খুব কাছে কোথায় চেম্বার রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আমি আপনাকে এটাও বলতে পারি, যিনি গুয়াহাটি থেকে বললেন যে অনলাইনেও কিন্তু কনসালটেন্সি আপনি করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে ফোন করে টাইমটা নিয়ে নিতে হবে যে কখন কোন সময় আপনি অনলাইনে থাকতে পারবেন, মানে আপনাকে সময় দেওয়া হচ্ছে।
আমি আসছি আলোচনায়, কিন্তু আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি, সুমন অধিকারী বলছি। সমর অধিকারী? সুমন অধিকারী, সুমন। আচ্ছা, সুমন অধিকারী, বলুন। আমার দিদার ব্যাপারে জানতে। দিদা? হ্যাঁ, দিদিমার ব্যাপারে। আচ্ছা, কি হয়েছে বলুন। ওনার হচ্ছে পা পাটা ফুলে যাচ্ছে, ওনার ইউরিক অ্যাসিড আছে, আর প্রচন্ড ব্যথা, উনি উঠতেও পারছে না। আর উনি হচ্ছে খেলে পারে কিছু, ওনার বমি হয়ে যাচ্ছে বারবার করে, খেতেও পারছে না। ওনাকে কদিন আগে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। ওনার ইউরিক অ্যাসিড আছে, সুগার আছে, থাইরয়েড আছে, হাই প্রেশার আছে। বয়স কত? বয়স 68। তো আপনার প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে উনি কিছুই খেতে যাচ্ছে না এখন, বর্তমানে খেতেই পারছে না। হচ্ছে কোনো খিদেই লাগছে না, খেলে পারে ওনার হচ্ছে গা পাক দিচ্ছে, আর বাঁ পাটা পুরো ফুলে আছে, উনি ওঠানামা করতে পারছে না, বসতেও পারছে না, উঠতেও পারছে না। বয়স কত বললেন? 68। 68। হুম। ঠিক আছে, আমি টিভি স্ক্রিন থাকবো। ধন্যবাদ। দেখুন, আপনাকে একবার পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। পেশেন্ট আসতে পারলে ঠিক আছে, নাহলে আপনি সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন, কারণ আমাদেরকে একটু ভালো করে সমস্ত হিস্ট্রিগুলো জানতে হবে, আর ক্লিনিক্যালি যে প্রবলেমগুলো আছে সেটাও একটু ভালো করে আমাদের চিন্তা ভাবনা করে আমাদেরকে কিছু মেডিকেশন দিতে হবে। কেন আপনার পেশেন্ট যখন খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, তো কোথাও না কোথাও একটা বড় সমস্যা আরাইজ করছে, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। একবার সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ইমিডিয়েটলি যোগাযোগ করুন। বেশ, যোগাযোগ করার জন্য আমি একটু আগেই বলে দিয়েছি কিভাবে করতে হবে, আমি আবারও বলে দেবো, কিন্তু আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আমি হ্যালো। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি রীতা সাহা বলছি, মগড়া থেকে। হুম। হ্যাঁ, এই পা ঝিনঝিন করে, কোমর থেকে পা নিয়ে তো একদম আর হাঁটতে পারি না, তখন বসে পড়তে হয়। খুব ঝিনঝিন করে, মানে কোথায় পা দিচ্ছি বুঝতে পারি না, তখন বসে যাই। তো কি করবো এবার, কি করা করলে ভালো হয়? কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছিলাম, তা ওই ওষুধে দেখছি কাজ হচ্ছে না। কোনো এক্স রে রিপোর্ট কিছু করা হয়নি? হ্যাঁ, এমআরআই করা হয়েছে, 2-3 বার এমআরআই করা হয়েছে। 3 বার হয়েছে? তাতে কি ধরা পড়েছে? হ্যাঁ। হ্যাঁ, কি ধরা পড়েছে? ওই বলছে এই নার্ভের সমস্যা। ঠিক আছে, আমি Nerve-এর টিভি সমস্যা। ঠিক আছে, ঠিক। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ দিদি। দেখুন, এই জন্য আমি স্টার্টিং প্রোগ্রামে আমরা বললাম যে পেশেন্ট যেটা বলে নার্ভের সমস্যা, তো অনেক ধরনের নার্ভের সমস্যা হয়, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সমস্যাগুলো হয়। তো আপনার প্রবলেমটা কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু যে এমআরআই 3 বার আপনি করেছেন, ওই রিপোর্টটা আমার দরকার আছে। ওই রিপোর্টটা আমাদেরকে দেখতে হবে যে স্পাইনে কোন জায়গায় গণ্ডগোলটা হচ্ছে, যার জন্য কিন্তু আপনি ওষুধ খেয়েও কিন্তু নিজেকে সুস্থ করতে পারছেন না। আপনি মোগরা থেকে বলছেন, আমাদের দেখুন হেল্পলাইন ফোন করুন, কোন জায়গায় আপনার চেম্বারটা পড়ছে, সেখানে এসে ইমিডিয়েটলি আপনি সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। চিন্তা করবেন না, একদমই 3 থেকে 6 মাসে আয়ুর্বেদ ট্রিটমেন্ট একদম সুস্থ হয়ে যাবে। এইটাই হচ্ছে আসল কথা, যে ট্রিটমেন্ট আছে কিনা এই ধরনের রোগের ক্ষেত্রে বা এই ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে। আমার এটাই প্রশ্ন, যে ধরুন এই যে পেরিফেরাল নিউরোপ্যাথিতে যদি কেউ আক্রান্ত হয়, যেমন এক্ষুনি যিনি ফোন করলেন যে পা সবসময় ঝিনঝিন করছে, কোথায় পা ফেলছে সে তিনি বুঝতেই পারছেন, রাইট, অনুভবই করতে পারছেন। রাইট। তো যদি সত্যি এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ধরনের সমস্যা আয়ুর্বেদের মাধ্যমে আপনারা কিভাবে সেটাকে সুরাহা করে থাকেন বা নিরাময় করে থাকেন? দেখুন, আয়ুর্বেদে আমাদের যে পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন দুটো মারফতে ট্রিটমেন্ট রয়েছে। যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় তাদেরকে আমরা বলি পঞ্চকর্ম থেরাপি করাতে, আর যাদেরকে আমরা দেখি প্রাইমারি স্টেজে সমস্যাগুলো রয়েছে তাদের জন্য আমাদের আয়ুর্বেদে খুব ভালো ভালো মেডিকেশনগুলো রয়েছে, যেটা কিন্তু নার্ভের ওপর কাজ করে খুবই সুন্দরভাবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদেরকে ডায়াগনোসিসটা, কারণটা, যে কী কারণে যেন নার্ভটা ড্যামেজ হচ্ছে বা নার্ভের সমস্যাগুলো দেখা যাচ্ছে। যেমন উনি 3 বার এমআরআই রিপোর্ট করেছেন, তো 3 বার এমআরআই রিপোর্ট করা তো দরকার নেই, একবার করলেই তো জেনে যাবে যে কী প্রবলেমটা হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি যত ডক্টর কাছে যাবেন তত ডক্টর কিন্তু ওনার এমআরআই রিপোর্টটা করাবে, আর আলটিমেটলি নিড ফর জিরো, ওই একটা নার্ভে কিছু ওষুধ আমরা জানি যে রয়েছে সেটা লিখে দিয়ে দেবেন যে এটাই খান, আর লাস্টে বলবেন অপারেশন করতে। এর থেকে বেটার আছে সুইচ করে যান, ওখানে সময় না নষ্ট করে আপনি সুইচ করে যান আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট। আর আমি বলছি স্পেসিফিকলি টাইম বাউন্ড ট্রিটমেন্ট, প্রচুর পেশেন্টদেরকে আর নার্ভের পেশেন্টদেরকে আমরা সুস্থ করেছি। হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চম্পা দাস, খড়দা থেকে বলছি। বলুন চম্পাদি। হ্যাঁ, আমার না, আমি বেশ বছরখানেক ধরে না
আমি হাঁটতে পারছি না বলতে আমি মানে এখন তো মানে প্রথম তো হাঁটু ব্যথা থেকে শুরু হয়েছিল, প্রথম হাঁটু ব্যথাই আমার হয়েছিল। সেই হিসাবে আমি ডক্টর দেখিয়েছি আর কি, অর্থোপেডিক দেখিয়েছি। সেখান থেকে আস্তে আস্তে দেখি আমাদের মানে ডান পাটা না আমার ঠিক চলছে না, মানে আঙুলটা না নিচের দিয়ে দুটো আঙুল নিচের দিকে আর কি মানে ইয়ে হয়ে যাচ্ছে, আর টেনে টেনে হাঁটতে হচ্ছে। এখন মানে অনেক জায়গায় মোটামুটি আমি দেখিয়েছি, নিউরো দেখিয়েছি। হ্যাঁ, আমার এখন মানে ওনারা বলছেন যে আমার নাক শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, নাক শুকিয়ে যাচ্ছে, সেই জন্য এই প্রবলেম হচ্ছে। মানে এটা মানে খুব একটা মানে ফলপ্রদ কিছু ওষুধ নেই এরকম শুনলাম, এটা কি ঠিক ডাক্তারবাবু? দেখুন আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে চম্পাদি, আপনি শুনতে থাকুন, টিভিতে স্যার উত্তর দিচ্ছেন আপনার প্রশ্নের, আপনি শুনতে থাকুন। ওনারা যেটা বলেছেন, ওনাদের প্যাথিতে যেটা রয়েছে সেটা ওনারা বলেছেন, কিন্তু আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদে অনেক ভালো ভালো মেডিকেশন রয়েছে, আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যার মারফতে আপনি নার্ভের সমস্যাটাকে পুরোপুরি ঠিক করতে পারেন। তার জন্য কিন্তু কী করতে হবে, আপনাকে হেল্পলাইনে ফোন করে আপনাকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, নেগেটিভ হবেন না, নিরাশ হবেন না, পজিটিভ হোপ রাখুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। যখন পর্যন্ত আপনি আমাদের এখানে রিচ করতে পারবেন না, আমি আপনাকে মানে এক্সাম্পল দেখাতে পারবো না। আমার চেম্বারে আপনার মতন অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করছে। এই যে একটা অদ্ভুত কথা উনি বললেন মানে ওনাকে বলা হয়েছে তাই উনি বললেন নার্ভ শুকিয়ে যাচ্ছে, তাহলে কি নার্ভের গোড়ায় জল দেবো নাকি, যাতে নার্ভ জল টল পেয়ে আবার হিষ্টপিষ্ট হয়ে ওঠে? তো প্রশ্ন হচ্ছে যে নার্ভ শুকিয়ে যাওয়াটা তো কোনো একটা রোগ হতে পারে না, এটা তো একটা নির্দিষ্ট দেখুন কী হয়, নাম থাকবে না স্পেসিফিকলি কী হয় যে উনি মানে একটা নন মেডিকেল পার্সন, তো ওনাকে সেইভাবে ওনার মানে উনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি যখন রিপোর্ট নিয়ে আসবেন তখন আমরা সিভিয়ারিটিটা বলতে পারবো যে কী ধরনের সমস্যাটা আপনার হয়েছে আলটিমেটলি। কেন নার্ভের সমস্যা, যে কোনো নার্ভের সমস্যাকে আমরা কিন্তু লাইটলি বা ইগনোর করতে পারি না যে ঠিক আছে এটা হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। কেন কি যারা এই নার্ভের সমস্যা থেকে ভোগেন তারা জানতে পারেন যে নার্ভ প্রচুর ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম রয়েছে আমাদের শরীরে। নার্ভের সিস্টেম যখনই আমাদের ডিসব্যালেন্স হবে বা ডিস্টার্ব হবে, তো আমাদের শরীর যে কিন্তু থাকবে না। একটা মাসলস বা নার্ভ যেখান পর্যন্ত যায় সে কিন্তু আমাদের সেই যখন ব্রেন সঙ্গে আমাদের একটা পার্ট সঙ্গে কানেকশন রাখছে, কিন্তু তার সঙ্গে কিন্তু অনেক কিছু নিউট্রিশনও সঙ্গে নিয়ে যাচ্ছে। তো যখন এক জায়গায় সেই ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে না বা নিউট্রিশন যেতে পারবে না, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে আলটিমেটলি ডিজেনারেশন হয়ে যাবে, যেখানটা আমরা ব্রেনে দেখি একটা বয়সের পর ডিমেনশিয়া বা অ্যালজাইমার মতো এই ধরনের সমস্যাগুলো হতে পারে। একেবারে যেটা আমি একটু আগেও আপনাদেরকে বলেছি, একবার যেতে যেতে আপনাদেরকে বলে দিই, 9073641643 এই নাম্বার, কিংবা 9831068089, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। রাজ্যের সবকটি জেলাতে কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, সেখানে নির্দিষ্ট দিনে স্যার নিজেই উপস্থিত থাকেন। ফলে আপনারা যে যেখানে রয়েছেন তার নিয়ারেস্ট কোথায় রয়েছে চেম্বার এবং সেখানে কবে তিনি যাচ্ছেন, এবং সেই অনুযায়ী আপনারা নামটা আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন, তাহলেই আপনি এই রোগের চিকিৎসা করতে পারবেন। আজকে বিদায় নেব স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।